সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করছি বিদ্রোহী কবি রচিত ভাঙার গান কবিতাটি, যেটি মেদিনীপুরবাসীকে কবি উৎসর্গ করেছিলেন। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দেবে যাতে কোনো ভিডিও মিস না হয়। কবিতাটি বুঝতে হলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো, সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে। নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের অন্তর্গত ভাঙার গান কবিতাটি, এটি একটি গান যা ভাঙার গান কাব্যের অন্তর্গত প্রথম গানই হলো ভাঙার গান, যার প্রকাশকাল 1921 খ্রিস্টাব্দে। এটির প্রেক্ষাপট অসহযোগ আন্দোলন। অসহযোগ অহিংস আন্দোলনের পটভূমিতেই এই গানটি রচিত হয়েছিল। কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি। 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং 1976 খ্রিস্টাব্দে তিনি মারা যান। বাংলা সাহিত্যে নজরুল ইসলাম বিদ্রোহী কবি নামে পরিচিত। সমগ্র জীবনব্যাপী তার সাহিত্য সাধনা, দুর্দম দুর্বিনীত জীবনের জয়গান গেয়েছেন। তার রচনার প্রতিটি ছত্রে সেই বিদ্রোহের, বিপ্লবের, প্রতিবাদের, প্রতিরোধের কণ্ঠস্বরই প্রতিধ্বনিত হয়েছে। এই ভাঙার গানেও কবি শানিত উদ্যত্ত কণ্ঠে আহ্বান জানিয়েছেন দেশের যুব সমাজকে। তিনি আহ্বান জানিয়েছেন কারাগারে সমস্ত লোকবন্ধন, কপাটের শৃঙ্খলকে ভেঙে তা বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এই সময় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস জেলে বন্দী ছিলেন। সেই সময় দেশের যুব সমাজকে তিনি আহ্বান জানান কি তিনি রুদ্র বেশে, অর্থাৎ শিবের রূপ ধারণ করে শিব শক্তিতে এসে সেই ইংরেজ নির্মিত জেলখানাকে ধ্বংস করে দেওয়া। অর্থাৎ এই কবিতার প্রেক্ষাপট থেকে আমরা যা বুঝতে পারছি, স্বাধীনতা সংগ্রামে যে প্রায় ইংরেজদের যে শোষণ বা অপশাসন ভারতবর্ষের উপরে চালিয়েছে, সেই 200 বছরের স্বাধীনতা সংগ্রামের যে গ্লানি, সেই গ্লানিকে দূর করার জন্য বিপ্লবীদের আহ্বান জানিয়েছেন যে সেই জেলকে ভেঙে বেরিয়ে আসার জন্য। আমরা এবার কবিতার ব্যাখ্যায় চলে যাই। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট। প্রথমে আমি দাগ দিতে বলবো এই কপাটটা। প্রথম যখন কবি প্রকাশ করে কবিতাটি, তখন এই কপাটটা ছিল না, ছিল কবাট। সেটা যখন আমাদের মধ্যশিক্ষা পর্ষদ যখন এটা পুনর্মার্জিত করেন, তখন কপাট করেন। অর্থাৎ কারা অর্থাৎ জেলখানার ওই লোহ নির্মিত যে কপাট, সেটাকে কি করতে বলছে? ভেঙে ফেল কর রে লোপাট। লোপাট বলতে ভেঙে নিশ্চিহ্ন করে দাও। রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। এই যে ইংরেজ সাম্রাজ্য গড়ে উঠেছে কিসের মধ্য দিয়ে? রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি, অর্থাৎ শিকলের পূজার মধ্যে দিয়ে। অর্থাৎ ইংরেজরা ভারতীয়দের উপর অপশাসন করে, তাদেরকে বন্দি করে, তাদের উপরে অকথ্য অত্যাচার করে তাদেরকে জেলে পুরে দিয়ে এই রক্তর মধ্য দিয়ে, রক্ত জমাট অর্থাৎ ভারতীয় বিপ্লবীদের রক্তের জমে আছে, তার উপরেই তারা ইংরেজরা অপশাসন চালাচ্ছে। তাই কবি কি বলছেন? সেই যে বিপ্লবীরা যে জেলে বন্দি রয়েছে সেটাকে ভেঙে দাও। যেখানে ভারতীয়দের অশ্রু রক্ত মিশে জমাট বেঁধে রয়েছে, সেই যে বেদিটা, সেই যে ইংরেজদের বেদি, সেই বেদি বলতে বিশেষ একটা উচ্চ মঞ্চ বিশিষ্ট উচ্চ স্থান যেটা নির্মাণ করেছিল ইংরেজরা, সেটাকে ভেঙে দিতে বলছে। ওরে তরুণ ঈশান, ওরে ও তরুণ ঈশান। এখানে তরুণ বলতে যুব সম্প্রদায়, অর্থাৎ ভারতীয় বিপ্লব শক্তি, যুব শক্তিকে আহ্বান করেছে। ঈশান কথার অর্থ হলো এখানে শিবকে বোঝানো হয়েছে। শিব হলো ধ্বংসের প্রতীক। শিব ধ্বংসের, একদিকে যেমন ধ্বংসের প্রতীক, সেরকম আবার অন্যদিকে সৃষ্টিকর্তা। তো অর্থাৎ যে খারাপ অশুভ শক্তিকে ধ্বংস করে শুভ শক্তিকে প্রতিষ্ঠা করার জন্যই দেশের তরুণ শক্তি অর্থাৎ যুব শক্তির উপরে কবি দায়িত্ব অর্পণ করতে চেয়েছেন। বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান, উরূপ প্রাচীর ভেদি। আমরা ভালো করে বুঝে নিই ব্যাপারটা। কবি কি বলতে চেয়েছেন?
বাজাতোর প্রলয় বিশান, অর্থাৎ যে দেশের যুবশক্তি, সেই যুবশক্তিকে বলছে তোরা যুদ্ধের বিশান অর্থাৎ বাদ্যযন্ত্র বাজা। বাদ্যযন্ত্র বলতে যুদ্ধের আগে যে যন্ত্র বাজানো হয় বিশাল জোরে একটা দামামা যুক্ত আওয়াজ, সেটাই এখানে বিশান বলা হয়েছে। ধ্বংস নিশান, অর্থাৎ যে বাজনার মধ্যে কী থাকবে, ধ্বংস নিশান থাকবে। নিশান বলতে চিহ্ন থাকবে, ধ্বংসের চিহ্ন, অর্থাৎ ইংরেজ সাম্রাজ্যের ধ্বংস করার জন্য সেটাকে বাজাতে বলেছে। তাদের কী হবে, উরুক প্রাচীর ভেদি। আমরা এখান থেকে একটা জিনিস স্পষ্ট, ইতিহাসের একটা চেতনা কবি উল্লেখ করেছেন। উরুক প্রাচী বলতে পুরাতন বা পূর্বাতন, অর্থাৎ প্রাচীন অর্থাৎ পুরাতন যে নিয়ম কানুন, অর্থাৎ যখন দেশ পরাধীন ছিল তখন দেশে দুটো শক্তি ছিল। একটা শক্তি হলো জাতীয় কংগ্রেসের মধ্যে একটা উগ্রপন্থী, একটা হলো চরমপন্থী, একটা নরমপন্থী। এখানে প্রাচী বলতে যে ইংরেজদের কাছ থেকে আমরা স্বাধীনতা পাবো আবেদন নিবেদন নীতিতে, সেই নীতিটাকে ত্যাগ করে কি করতে চাইছে কবি, প্রাচীরটাকে ভেদ করতে, অর্থাৎ ধ্বংসের মধ্যে দিয়ে, অর্থাৎ বিপ্লবের মধ্যে দিয়ে। কবি পন্থাতে বিশ্বাসী নন, তিনি সোজাসুজি মুখোমুখি লড়াইয়ের মধ্য দিয়েই স্বাধীনতা পেতে চাইছে। তাই বলছে উরুক প্রাচী, অর্থাৎ পুরনো তন্ত্রকে নষ্ট করে প্রাচীরকে ভেদ করে আমরাকে যেতে হবে। গাজনের বাজনা বাজা। আমরা গাজন কথার গাজনের বাজনা, গাজন বলতে একটা লৌকিক সভ্যতা, লৌকিক সংস্কৃতি, যেটা বিশেষ করে রাঢ় অঞ্চল এবং বিশেষ করে মালদহতে প্রচলন আছে এই গাজন বলতে শিবের পূজা অর্চনা করার একটা বিশেষ দিন, যেটা চৈত্র মাসে শেষ সংক্রান্তিতে হয়ে থাকে। সেইখানে বলছে গাজনের বাজনা বাজা, অর্থাৎ শিবের পূজা অর্চনা কর। শিবের পূজা অর্চনা কেন করতে বলা হয়েছে, শিব হলো শক্তির দেবতা, তাই শক্তির দেবতা অর্থাৎ যুব শক্তিকে উদ্দীপ্ত করার জন্য শক্তির দেবতার পূজা অর্চনা করতে বলেছেন কবি। কে মালিক কেসে রাজা, কে দেয় সাজা, মুক্ত স্বাধীন সত্য কেড়ে। অর্থাৎ এখানে মুক্ত স্বাধীন সত্যকে, মুক্ত স্বাধীন সত্য হলো ভারতীয়, এখানে বিপ্লবীদেরকে মুক্ত স্বাধীন সত্য বলা হয়েছে। কিন্তু সত্য কথা বলতে মুক্ত স্বাধীন সত্য তো কেউ নয়, কারণ প্রত্যেকেই পরাধীন। তবু বলছে আজকে ইংরেজরা মালিক হয়ে বসেছে, কিন্তু সত্যকারের স্বাধীনতার প্রাপ্য কাদের, স্বাধীনতার প্রাপ্য হলো ভারতীয়রা, যারা আজকে বন্দি হয়ে সাজা পাচ্ছে। তাই বলছে কে রাজা, কে দেয় সাজা, মুক্ত স্বাধীন সত্যকে কেউ কখনো সাজা দিতে পারে না। হাহা পায় যে হাসি, ভগবান পূর্বে ফাঁসি, সর্বনাশী এ শিখায় হীন তথ্যকে। অর্থাৎ ভগবান কখনো ফাঁসি পড়তে পারে না। ভগবান কী করে ফাঁসি পড়বে, ভগবান সবসময় সত্যের সঙ্গে থাকে। তো সত্যর সঙ্গে যদি ভগবান থাকে তো স্বাধীনতা কাদের, স্বাধীনতা তো ভারতীয়দের, তাই না? তাই বলছে মুক্ত স্বাধীন সত্য কেড়ে আজকে ভারতীয়দের ফাঁসি দিচ্ছে, অর্থাৎ সত্যদের ফাঁসি দিচ্ছে। সত্যবাদী যারা, ভারতীয়দের ফাঁসি দেওয়া মানে হলো ভগবান পড়বে ফাঁসি, অর্থাৎ ভগবান সত্যের সঙ্গে থাকে, অসত্যের সঙ্গে থাকেন না। এ শিখায় হীন তথ্য কেড়ে। এই যে তথ্য, যে ইংরেজরা প্রমাণ করছে যে ভারতীয়রাই দোষী এবং ভারতীয়দেরকে জেলে বন্দি করে দিচ্ছে, জেলবন্দি অবস্থায় ভারতীয়দের থাকতে হচ্ছে, এই তথ্য কে শেখাচ্ছে? কবি এই প্রশ্নটাই তুলে ধরছে কাদের সামনে, পাঠকদের সামনে, অর্থাৎ প্রত্যেকটা ভারতীয়দের সামনে। ওরে পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা, অর্থাৎ কবি এখানে শিবকে আহ্বান করেছে। শিব হলো ভোলানাথকে আহ্বান কি বলেছে, দেরে দে প্রলয় দোলা। প্রলয় অর্থাৎ ধ্বংসের দোলা দে। গারদগুলো বলতে জেলখানা, ইংরেজ নির্মিত জেলখানাগুলোকে এমনভাবে জোরসে করে, অর্থাৎ কী করতে হবে, জোরসে ধরে হ্যাঁচকা টানে, এমন জোরে একটা টান দিতে হবে, হ্যাঁচকা টান বলতে হঠাৎ করে টান দিতে হবে, যাতে করে ইংরেজ নির্মিত গারদগুলো অর্থাৎ জেলখানাগুলো ভেঙে যায়, অর্থাৎ প্রলয় ঘটে, অর্থাৎ ধ্বংস হয়ে যায়। মার হাঁক হইদাড়ি হাঁক, কাঁধে নিয়ে দুন্দুবি ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে। কবি আবার কি বোঝাতে চাইলেন যে মার হাঁক হইদাড়ি হাঁক। আমি এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বারেবার পরীক্ষায় আসতে পারে, তুমি অবশ্যই দাগ দিয়ে দাও, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হইদারি অর্থাৎ হায়দার আলীর কথা এখানে উল্লেখ করা হয়েছে। আমরা হায়দার আলী বলতে
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা তথা খুড়তুতো ভাইয়ের কথা এখানে বলা হয়েছে। তিনি কি করতেন? তিনি যুদ্ধে যাওয়ার সময় দলের সঙ্গে যখন তিনি লড়াই করতেন, তো এত জোর তিনি হাঁক ছাড়তেন যে তার হাঁক শুনে বিপক্ষ দল ভয়ে কম্পিত হয়ে পালিয়ে যেত। তাই বিপ্লবীদের কি বলেছে? সেই হায়দার আলীর মতো করে হাঁক ছাড়তে বলেছেন। তার সম্পর্কে আর একটা কথা বলে রাখি, তার সম্পূর্ণ নাম আলী বেন আবু তালিব। আলী বেন আবু তালিব। তিনি খুব জোরে হাঁক ছাড়তে পারতেন। কাঁধে নিয়ে দুন্দুবি ডাক। দুন্দুবি ডাক বলতে যে ঢাক যুদ্ধের সময় বাজানো হয়, অর্থাৎ জোরালো ঢাক বাজানো হোক। ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক, জীবন পানে। অর্থাৎ আজকে বাঁচা মরার দিন, অর্থাৎ হয় বাঁচবো না হয় মরবো, কিন্তু ইংরেজ অপশাসনের মধ্যে আমরা আর বসবাস করব না। তাই বলতে কি চেয়েছেন? মৃত্যুকে ডাক, জীবন পানে। অর্থাৎ এরকমভাবে বেঁচে থাকার থেকে প্রত্যেক দিন মরার চেয়ে একদিন মরা অনেক ভালো। তাই বলছে মৃত্যুকে ডাক, জীবন পানে, নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি। অর্থাৎ এখন বর্তমানের যে আবহাওয়াটা বইছে সেটা কি হয়েছে? ইংরেজ শাসনের বিরুদ্ধে সবাই গর্জে উঠেছে, অর্থাৎ ইংরেজ শাসনের বিরুদ্ধে দেশশুদ্ধ লোক ক্ষেপে উঠেছে, গর্জে উঠেছে। এই সময়টা হলো কালবৈশাখী। অর্থাৎ কালবৈশাখী যেমন বিকেলবেলা কি হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, কালবৈশাখী যখন ঝড় ওঠে তখন, সেরকমই ইংরেজদের বিরুদ্ধে আজকে যে ঝড় উঠেছে, এই ঝড়ে যদি আমরা সামিল না হতে পারি, বিপ্লবী হয়ে দেশের জন্য যদি লড়াইয়ের জন্য এগিয়ে যেতে না পারি, তবে আমরাকে সারা জীবন কাটাবি কাল বৈশাখী, মানে কাল বলতে সময়, সারা জীবন বসে থাকতে হবে, ইংরেজদের অপশাসনকে সহ্য করেই থাকতে হবে। তাই বলছে এই সময় আমরাকে কী করতে হবে? নেমে পড়তে হবে। কার বিরুদ্ধে নেমে পড়তে হবে? ইংরেজদের বিরুদ্ধে। ইংরেজদের বিরুদ্ধে নেমে পড়ে আমরাকে দেশকে স্বাধীন করতে হবে। ধীরে দেখি ভীম কাড়ার ওই ভিত্তি নারী, লাথিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালা, আগুন জ্বালা ভ্যালু ভারী। অর্থাৎ কী করতে হবে? যে ভীম কাড়ার, ইংরেজ সাম্রাজ্য তো একদিনে বিস্তার হয়নি, প্রায় 200 বছর ধরে যে ভীম কাড়া, ভীম বলতে বিভৎস বড় যে ইংরেজ সাম্রাজ্যের যে ভিত শক্তিশালী হয়ে উঠেছে, সেই ভিত্তি নারী, সেই ভিতটাকে আজকে নড়িয়ে দিতে হবে। তার জন্য কী করতে হবে? সমবেতভাবে একসঙ্গে কী করতে হবে? লাথি মারতে হবে। লাথিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা। অর্থাৎ ইংরেজ সাম্রাজ্যকে নষ্ট করে দাও, ধ্বংস করে দাও, আগুন জ্বালিয়ে দাও, আগুন জ্বালা ফেল উপারি। অর্থাৎ ইংরেজ সাম্রাজ্যর যে জেলখানা সেগুলোকে ভেঙে দিয়ে যে বিপ্লবী শক্তি তোমরা বেরিয়ে আসো, এই আহ্বানই কবি করেছেন। এই হলো কবিতার বিষয়বস্তু। এর মধ্যে থেকে যদি কোনো ব্যাপারে কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এই অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বারবার পরীক্ষায় পড়ে, কারণ ওই লৌহ কপাট ভেঙে কররে লোপাট। লৌহ কপাট কথাটির অর্থ কি? লৌহ কপাট ভেঙে ফেলার মধ্য দিয়ে কবি কোন মানসিকতার প্রকাশিত হয়েছে? 2 নম্বর, ভগবান পূর্বভাষী সর্বনাশী শিখায় হে হীন তত্ত্ব কেড়ে, উদ্ধৃতাংশটি ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, বাজাতোর প্রলয় বিশান কথার তাৎপর্য কি? প্রলয় বিশান বাজিয়ে কারা কি করবে বলে কবি মনে করেছেন? 4 নম্বর এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মার হাঁক হৈদারি হাঁক, কাঁধে নিয়ে দুন্দুবি ডাক। হৈদারি বলতে কার কথা বোঝানো হয়েছে? এই প্রসঙ্গ দুটি ব্যবহার করার কারণ কি? এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটি প্রশ্ন, যত সব বন্দিশালা, আগুন জ্বালা ফেলু ফাড়ি, ভাঙার গান কবিতা অবলম্বনে কবি নজরুল ইসলামের যে বিদ্রোহী মানসিকতা প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। এই সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো মন দিয়ে করে নিও এবং পরবর্তী কোন ভিডিওটা তোমাদের প্রয়োজন তা কমেন্টে জানাও, আমি চেষ্টা করব।